আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শুভ দর্শক মণ্ডলী, কোরবানি ঈদে প্রত্যেকে একটু মাংস, পোলাও, বিরিয়ানি একটু বেশি খাওয়া-দাওয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এরপরে যে আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, আপনার লিভার সমস্যা, অন্যান্য অনেকগুলো রোগ বেড়ে যাবে, সেটা কি হবে? সেজন্য আপনাকে এখন থেকেই ডিটক্স করে ফেলুন। ডিটক্সটা এখন থেকে অভ্যাস করুন। কেউ ৩ দিন, ৭ দিন, ১৭ দিন, কার কোনটা লাগবে আমি বলছি এবং কারা কোনটা করবেন, কি খাবার দিয়ে করবেন, সেটা আমি গবেষণা থেকে তুলে ধরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ ১২ বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেয়া যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইনগুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে বুঝতে হবে, এই ফাস্টিং বা ডিটক্সিং, খাবার দিয়ে ডিটক্স করা প্রতিদিন সকালে বা ৩ দিন ৫ দিনের কেন? দেখুন, এটা নিয়ে গবেষণা হচ্ছে সারা পৃথিবীতে। আপনি যদি দেখেন আমেরিকান যে টপ রিসার্চগুলো এটা নিয়ে হচ্ছে। কিভাবে ফাস্টিংয়ের মাধ্যমে পুরো শরীরের সমস্ত ফিজিওলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি দেখুন যে কোন ধরনের ফাস্টিং হবে, কত ঘন্টা ফাস্টিং হবে, এটা নিয়ে আমাদের NIH অনেক ফান্ডিং দিচ্ছে। আপনাকে বুঝতে হবে, শুধু খাবার ছাড়া শুধু ড্রাই ফাস্টিং অনেকে বলবে যে আমি পুরো উপবাস থাকছি, ওয়াটার ফাস্টিং করছি, এগুলো সায়েন্টিফিক না। হয়তো কিছুটা হেল্প হবে, কিন্তু আপনি ঘরের ফ্লোরটা তো আপনি সাবান ছাড়া ক্লিন করতে পারবেন না বা ব্লিচিং ছাড়া ক্লিন করতে পারবেন না। তার মানে খালি পানি দিয়ে ক্লিন হয় না। এই রুমটা ইউজ করা বন্ধ করে দিলে কিন্তু রুমটা ক্লিন হয়ে গেল না। ঠিক একইভাবে আমাদের শরীরটা খাওয়া বন্ধ করে দিলে ফাস্টিং হয় না। হ্যাঁ, হয় কিছুটা। কিন্তু যদি আপনি ক্লিনজিং প্রোডাক্ট যদি দেন, মানে ডিটক্সিং খাবারগুলো খান, তাহলে এই ডিটক্সটা বা বেনিফিটটা আরো বেড়ে যাবে। আমাদের সবার বোঝা উচিত যে ডিটক্সিং বা হেলথ রিসেটটা কিভাবে হয়? মানে হেলথটা যে রিস্টোর হয়, রিজেনারেট হয় বা আবার রিস্টার্ট হয় তার ক্লিনজিং এবং ফাংশনিং, সেটা কিভাবে হয়? ১ম ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে আমাদের শরীর থাকে হাই ইনসুলিন এবং হাই গ্লুকোজ। কারণ ইনসুলিন এসে গ্লুকোজটাকে খরচ করছে। এই সময় শরীর তার সমস্ত সুগারগুলোকে, যেগুলো ইউজ করা হচ্ছে না, এগুলা গ্লাইকোজেন আকারে লিভারে জমা রাখছে। এবং এই সময় কিন্তু ফ্যাট বার্নিং হচ্ছে না, ভেরি মিনিমাম। এবং ৬ থেকে ১২ ঘন্টা যাওয়ার পরে ওই গ্লাইকোজেন যেগুলো লিভারে জমা রেখেছে, এগুলো খরচ করতে শুরু করেছে। এবং তাতে করে ইনসুলিনটাও কমে যায়, সুগারটাও কমে যায়। আর যখন ১২ ঘন্টা শেষ হয়, তারপর থেকে কিন্তু বডি তার ফ্যাট বার্ন করতে শুরু করে। লিভার কিটোন তৈরি করতে শুরু করে, মানে কিটোসিস হতে শুরু করে, যেটা নিয়ে ডক্টর ওসুমি নোবেল প্রাইজ পেয়েছেন যে ফাস্টিং করার কারণে বডি তার নিজেকে নিজে ক্লিনজ করছে, যে অটোফেজি হচ্ছে, নিজের টক্সিন নিজেই মোয়িং করে ক্লিনজিং করে দিচ্ছে। এবং এতে করে বডি ইনফ্লামেশন কমে যাচ্ছে। ইনফ্লামেশন কমে যাওয়া মানেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে এবং শরীর আস্তে আস্তে হিলিং হতে শুরু করেছে। এবং আপনি এরপরে যত লম্বা ফাস্টিং করবেন, ততই আপনার উপকার। আপনি যখন এভাবে ১৭ ঘন্টা ফাস্টিং করে ফেলতে পারবেন, মানে ১৭ ঘন্টা ফাস্টিং অভ্যস্ত হয়ে যাবেন, এটা কন্টিনিউ করতে করতে এক সময় এসে আপনি ৩ দিনের, ৭ দিনের, ১০ দিনের, আমি একবার একটা রিসোর্টে গিয়ে দেখেছিলাম, ফাস্টিং রিসোর্টে। দেখলাম যে এক জিউস ভদ্রলোক ভিক্টর, সে টানা ৪৪ দিন ফাস্টিং করেছে। তার আগের ছবি পরের ছবি দেখে আমি অবাক। তো এটাও সম্ভব। শুধুমাত্র বডিকে ওই রিসেট মোডে বা ওই ফাস্টিং মোডে আনতে হয়। যেটা বলছিলাম, এই ফাস্টিং বা ডিটক্সিং বা উপবাস থাকার যে বেনিফিট, এটা নিয়ে ইউরোপে, আমেরিকাতে, ইরানে, সাউথ আমেরিকাতে প্রচুর গবেষণা হয়েছে। আমি একদম উল্লেখযোগ্য কিছু গবেষণা আপনাদেরকে দেখাবো আজকে। যেমন জন হপকিন্স, আমেরিকার ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন দ্য বায়োলজিক্যাল সায়েন্সে, যেটা তারা একটা গবেষণা দেখেন, এখানে বেশ কিছু র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করেছে, যেটা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল। এর মধ্যে দেখিয়েছে তারা ওবেসিটি, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার, নিউরোলজিক্যাল ব্রেন ডিজিজগুলোর জন্য উপকার পাওয়া যায়। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটি কম্বাইন করে, যেটা আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে দেখিয়েছে, যেখানে তারা ২ লাখ মানুষের উপর গবেষণা করেছে। তো আমি আপনাকে বলবো, কারা ১৭ ঘন্টা করবেন, কারা ৩ দিন, কারা 5 দিন, কিভাবে করবেন সেটা আপনাকে বলবো। তবে এবার বলি কোন কোন খাবার দিয়ে আপনারা ডিটক্সটা করবেন। ১ নম্বর যেটা আপনাদেরকে ডিটক্সিং খাবার, সেটা হচ্ছে এনজাইম যে খাবারে আছে এবং যে খাবার শরীরকে এনজাইম তৈরি করতে সাহায্য করে। যেমন হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরার মধ্যে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় মোস্ট এসেনশিয়াল ৮টা এনজাইম পাওয়া যায়, যার মধ্যে লাইপেজ, অ্যামাইলেজ সহ গুরুত্বপূর্ণ এনজাইম রয়েছে। এবং লেবুর পানি খেলেও কিন্তু ডাইরেক্ট এনজাইম না থাকলেও লেবুর পানি আসলেই আমাদের অর্গানগুলো ক্লিনস হয়, তখন এনজাইম তৈরি করতে সাহায্য করে। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। স্পেশালি আমি সাউথ কোরিয়ান একটা গবেষণা দেখিয়েছে,
তারা ক্লিনিক্যাল নিউট্রিশন রিসার্চে পাবলিশ করেছে 15 জন পেশেন্টের উপরে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে এই এনজাইম খাওয়ার কারণে শরীরের ইনফ্লামেশনগুলো কমে যায়। আপনারা জানেন যে কোনো মানুষের, অসুস্থ মানুষের একটু বেশি সিস্টেমিক অনেক ইনফ্লামেশন থাকে, এগুলো যেমন কমে যায়, শরীরের ওয়েট লস সহ অন্যান্য রোগ ব্যাধি আস্তে আস্তে কমতে শুরু করে, যেমন মেটাবলিক রিস্টোর হয় এবং ডাইজেস্টিভ অর্গানগুলো ইনফ্লামেশনটা ব্যালেন্সে চলে আসে। 2 নম্বর হচ্ছে ফাইবার খাওয়া। যারা উপবাস থাকবেন বা ফাস্টিং করবেন বা ডিটক্স করবেন, তারা যতটা সম্ভব ফাইবার খাবেন। ফাইবারের মধ্যে আছে ইসবগোল, বেজেল সিড, যেটা তোকমা দানা। আর যদি চিয়া সিড খেতে সমস্যা না হয়, চিয়া সিডটাও খাবেন। যাদের আইবিএস, আইবিডি থাকে, অনেক ক্ষেত্রেই চিয়া সিড খেলে সমস্যা হয়। খেতে পারলে তো খুবই ভালো, কারণ চিয়া সিডের প্রচুর প্রোটিন আছে, অলমোস্ট 37% প্রোটিন আছে। এই ফাইবারগুলো আমাদের শরীরে সমস্ত টক্সিন থেকে, ইনসাইড সব ধরনের এন্ডোথেলিয়াল লেয়ার থেকে টক্সিনকে মৌ করে ক্লিন করে নিয়ে আসে। যার কারণে গবেষণা দেখা গেছে, যেটা আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে পাবলিশ হয়েছে, তারা দেখিয়েছে যে কনস্টিপেশনটা কমে যায়, কোলেস্ট্রলটা ব্যালেন্স হয়ে যায়, এবং যাদের সুগার ইমব্যালেন্স আছে, সুগারটা ব্যালেন্স আসতে শুরু করে, কারণ এটা মেটাবলিক একটা ফাস্টার হয়, বডি সহজে সুগারটাকে ক্যালোরিতে কনভার্ট করতে শিখে যায়। সেজন্য আপনারা ফাইবারটা সুস্থ মানুষ সহ অন্তত একবার, যাদের কনস্টিপেশন আছে, সমস্যা আছে, তারা ডেলি কয়েকবার বা যতবার খাবার খাবেন ততবারই এক্সট্রা ফাইবার খাবারের আগে বা পরে, স্পেসিফিকলি আগে দিয়ে আপনারা খেয়ে নেবেন। এছাড়া ইসবগুলের ভুষি নিয়ে গবেষণা হয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, যেটা তারা ৭৭ জন পেশেন্টের উপরে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, যেটা ডাবল ব্লাইন্ডেড ট্রায়াল ছিল, তারা গবেষণা করে সিমিলার রিসার্চ পেয়েছে। এছাড়াও আরও অনেক গবেষণা আপনারা দেখতে পারবেন অনলাইনে বা পাবমেডে গিয়ে। 3 নম্বর হচ্ছে প্রোবায়োটিক। বিভিন্ন ধরনের প্রোবায়োটিকগুলা আপনারা এই যখন আপনারা উপবাস থাকবেন বা ফাস্টিং করবেন তখন খাবেন। প্রোবায়োটিকগুলো আপনারা যে কোনো খাবার আগে দিয়েও খাবেন। প্রোবায়োটিকগুলো কি করে? এটা আপনার খাবারটাকে সহজে পুষ্টিতে কনভার্ট করে। আপনার পেটে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ফাঙ্গাল যাতে জমা না হয়, সেদিক থেকে আপনার পেটকে বা আপনার স্টোমাক এবং ইন্টেস্টাইনকে প্রটেক্ট করে। যাতে খারাপ ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল জমা না হয়, সেখান থেকে আপনার স্টোমাক এবং ইন্টেস্টাইনকে প্রটেক্ট করে। আর যখন আপনি প্রোবায়োটিকগুলো খাবেন, প্রোবায়োটিকগুলো আপনার পেটের মধ্যে ইকোসিস্টেম যেটা আছে সেটাকে মেনটেন করে। যেমন আমাদের এনভায়রনমেন্টে একটা ইকোসিস্টেম আছে না? তো পেটের মধ্যেও ব্যাকটেরিয়া একটা ইকোসিস্টেম বা একটা স্ট্রেইন বা একটা স্পেকট্রাম আছে। ওই স্পেকট্রামকে মেনটেন করে এবং মেটাবলিজমকে যাতে বাড়ায়, এতে করে স্পেসিফিকলি প্রোটিন অ্যাবজর্পশনটা বাড়ে। দেখবেন যাদের প্রোবায়োটিক সমস্যা বা গাট ফ্লোরা ইমব্যালেন্স, তাদের গ্যাসি স্টোমাক হয়, কনস্টিপেশন হয়। সেজন্য আমরা যতটুকু সম্ভব পারি খাবারের আগে বা উপবাস থাকার সময় যতটুকু বেশি সম্ভব ডিফারেন্ট প্রোবায়োটিকগুলো খাবো। কোনগুলা? কিমচি, কেম্বুচা, সাওয়ারক্রাউট, মিজো, অ্যাপল সাইডার ভিনেগার, টক দই, ক্যাফের, চিজ। তাছাড়া ভাত থেকে, ভেজিটেবল থেকে বানাতে পারেন বিভিন্ন প্রোবায়োটিক। দুধ থেকে আরও বিভিন্ন প্রোবায়োটিক বানানো যায়। ইন জেনারেল যে কোনো সবজিকে ফার্মেন্ট করলে সেটা প্রোবায়োটিক হয়। এটা আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, দেখে নিতে পারেন। এটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড অনেক গবেষণা হয়েছে। স্পেসিফিকলি বড় বড় ইউনিভার্সিটিগুলো আজকে ফোকাস করছে, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি 2018 সালে পাবলিশ করেছে যে এটার আইবিএস রিলেটেড সমস্ত সমস্যাই এই প্রোবায়োটিক ব্যালেন্সের মাধ্যমে আপনি সমাধান করতে পারেন। একই ধরনের রিসার্চ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, যেটা ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন পাবলিশ করেছে, এই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে দেখিয়েছে যে প্রোবায়োটিক তাদের সমস্ত হেলথের মূল। আপনারা এই ধরনের সিমিলার অনেক রিসার্চ দেখে নেবেন। আমি 4 নম্বর যাচ্ছি। 4 নম্বর হচ্ছে প্রোটিন। প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয়। প্রোটিন খেলে হয় না। আমরা প্রোটিন কিন্তু সবসময় খাচ্ছি বা শরীর অ্যাবজর্ব করছে না বলেই সমস্ত রোগ ব্যাধি। যখনই প্রোটিন ডেফিসিয়েন্সি হবে, তখন সেলগুলো উইক হবে এবং ফ্র্যাজাইল হবে এবং ডিফেক্টিভ হবে, তখন বিভিন্ন রোগ ব্যাধি শরীরে দেখা যায়। প্রোটিন 4 ধরনের মূলত আছে প্রাইমারিলি, যেমন হচ্ছে অ্যাল-গ্লুটামিন, যাদের ওজন খুব বেড়ে যাচ্ছে, তাদের গাট লেয়ারকে স্ট্রিটেন না করলে শরীরে প্রোটিন আটা বাড়বে না। তো প্রোটিন যদি ভালো অ্যাবজর্ব না হয়, শরীরে ইনফ্লামেশন হবে, ওজন বেড়ে যাবে এবং ক্যালোরিতে কনভার্সনটা হবে না। যখন আপনি অ্যাল-গ্লুটামিনটা নেবেন, তখন আস্তে আস্তে শরীর হেলথি কোষ তৈরি করবে, মেটাবলিক সিস্টেমটা ফাস্টার হবে, ফ্যাট বার্ন হবে, মাসেল টু ফ্যাট রেশিওটা বাড়তে শুরু করবে, এতে করে ওয়েটটা কন্ট্রোলে আসবে। আর সেকেন্ড প্রোটিন যেটা আপনারা সবাই নেবেন, সেটা হচ্ছে ক্রিয়েটিন প্রোটিন। ক্রিয়েটিন প্রত্যেকটা মানুষ নিতে পারে। প্রায় সব মানুষের ক্রিয়েটিন ডেফিসিয়েন্সি। আমি নিজে ক্রিয়েটিন প্রোটিন সব সময় নিই, হয়তো ইনশাল্লাহ সারা জীবন নিব। এটা যেমন ব্রেনে হেল্প করে, গাটে হেল্প করে, বডি ক্র্যাম্পে হেল্প করে, ওভারঅল যে কোনো ডিজিজের মূলে হচ্ছে কোনো অর্গান ডিসফাংশন। যে কোনো অর্গান ডিসফাংশনের জন্য ক্রিয়েটিন মনোহাইড্রেট এটা পাওয়ারফুলি কাজ করে। আর হচ্ছে ওয়ে প্রোটিন। ওয়ে প্রোটিন হচ্ছে যেটা ফি এবং মিল থেকে বানানো প্রোটিন পার্টটা এক্সট্রাক্ট করা অ্যামিনো অ্যাসিড ফরম্যাটে আছে, যেটা আমাদের ওজন বাড়ার জন্য কার্যকরী। অনেকে ওজন বাড়ানো নিয়ে সমস্যা আছেন, যে ওজন বাড়াতে পারছেনই না, কোনোভাবে ওজন বাড়ছে না। তাদের অ্যাড্রিনাল যেমন কন্ট্রোলে আনতে হবে, আমাদের ট্রাঙ্কুইল প্লাস প্রোটিনগুলো লাগবে বডিকে খাম রাখার জন্য। তখন আপনার এই ওয়ে প্রোটিনটা একটা ম্যাজিকের মতো কাজ করবে ইনশাআল্লাহ, টু গেইন ওয়েট,
টু গেট এ হেলদি মাসেল। খেয়ে ফ্যাট বাড়ালে এটা কিন্তু হেলদি ওয়েট না। আপনি প্রোটিন অ্যাবজর্ব করে শরীরটাকে বিল্ড করবেন হেলদিভাবে, সেটার জন্য ওই প্রোটিনটা আপনার কাজ করবে। আরেকটা হচ্ছে যাদের আইবিএস, আইবিডি, কানেকটিভ টিস্যুগুলো ডেফিসিয়েন্ট এবং বোন ক্ষয়ে গেছে, সব জয়েন্ট গিট্টু গিট্টুর ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী হচ্ছে যে এই কোলাজেন পাউডারটা। যাদের আলসারেটিভ কোলাইটিস, যাদের ক্রোন ডিজিজ, চমৎকারভাবে কাজ করবে। কারণ এইসব রোগগুলো হলে একটা মেজর দিক হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি। প্রোটিন খেলে হবে না, বডি তো অ্যাবজর্পশন পাওয়ার কমে যাওয়াতেই তো ডেফিসিয়েন্সি হলো। সেজন্য আপনাকে অ্যাবজর্ব ফরম্যাটে বা হাইলি অ্যাবজর্বেবল ফরম্যাটে এই প্রোটিনটাকে খেতে হবে। তো গবেষণা দেখিয়েছে, অনেকগুলা ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা তারা 280 পেশেন্টের উপরে গবেষণা করেছে যে কোনো টিস্যুর ওভারঅল মাসেল বিল্ডিং এর জন্য, সেটা হতে পারে অর্গান, সেটা হতে পারে জয়েন্ট, সেটা হতে পারে গাট লেয়ার, এই প্রোটিন ইনটেকটা একটা চমৎকার উপকার করে। এই জন্য আপনারা খাবারের কয়েক মিনিট আগে সব সময় একটু প্রোটিন খেয়ে নেবেন। তো আমি যেটা করি পার্সোনালি, আমি কোলাজেন এবং ক্রিয়েটিনটা দুটো একসাথে মিলিয়ে আমি সবসময় খেয়ে আসছি। আলহামদুলিল্লাহ চমৎকার ফল পাচ্ছি। আমার জয়েন্ট, মাসেল, অর্গান সব কিছুর জন্য এটা হেল্প হয়। এটা খাবারের সাথে বা খাবারের পরে আবার খাবেন না। এবার 5 নম্বরে আসেন সমস্ত টি গুলো। টি মানে দুধ চা, কফি, এগুলোর কথা বলছি না নিশ্চয়ই। যাদের কোনো হেলথের কোনো সমস্যা নাই, কোনো ব্লাড প্রেশার ইস্যু নাই, কোনো মেজর ইস্যু নাই, তারা ব্ল্যাক টি, ব্ল্যাক কফি খেতে পারেন, কোনো সমস্যা নাই। বুলেট কফি খেতে পারেন। কিন্তু যাদের কোনো হেলথ কম্প্রোমাইজ আছে, যারা হেলথকে রিসেট করতে চান, তাদের জন্য ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি না, বা বুলেট কফিও না। হেলথ ইমপ্রুভমেন্ট করার পর আপনারা বুলেট কফি খাবেন। তাহলে কোন কোন ধরনের চা খাবেন? প্রথমত হচ্ছে যে আদা চা। আদা চা মানে একটু আদা কেটে দেবেন তা না, অনেকগুলো আদা। আদা একটু বেশি খাওয়া যায়। আদা চা খাওয়ার আগে খাওয়া যায়, খাবারের পরেও খাওয়া যায়। আদা চা খাওয়ার কোনো নিয়ম লাগবে না। খাওয়ার আগে খেলে বেশি উপকার পাবেন, খাওয়ার পরে খেলেও উপকার পাবেন। যখন তখন খেতে পারেন, চমৎকার না জিনিসটা? এবং হলুদ চা। হলুদ চা খালি পেটে খেলে কারো যদি সমস্যা হয়, খাওয়ার পরে খান। হলুদ চাও সবসময় খাওয়া যায়, কিন্তু খাবারের পরে খেলে হয়তো সবার জন্য সেফ। আর হলুদ চায়ের মধ্যে অবশ্যই ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া দিয়ে হলুদ চাটা বানাবেন, গরম পানিতে দিয়ে, যেটা আমি বারবার দেখিয়েছি আপনাদেরকে। আর এটা ছাড়াও আপনার উপবাস থাকার সময় আপনার গ্রিন টি, ডিফারেন্ট টাইপ হার্বাল টি, মিন্ট টি এবং সব ধরনের মশলাপাতি দিয়ে চা বানানো, এগুলা কনস্ট্যান্ট আপনারা খেতে পারেন যখন আপনারা উপবাস থাকবেন এবং ডিটক্স করবেন। টারমেরিকের উপকারিতা নিয়ে আপনি কয়েক হাজার আর্টিকেল পাবেন। আর জিঞ্জার নিয়ে অনেক গবেষণা হয়েছে। যেমন জিঞ্জার বা আদা চা নিয়ে গবেষণা করেছে জাপানে একটা ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি অফ বায়োকেমিস্ট্রি, যারা দেখিয়েছে যে এই গ্রিন টি, আদা চা খেলে ক্যান্সার থেকে প্রিভেন্ট করা যায়, হার্ট ডিজিজ ভালো হয়, লিভার ক্লিনজ হয়। ডিফারেন্ট তারা বায়োলজিক্যাল অ্যাকশন দেখিয়েছে। কারণ আপনি যখন ইনফ্লামেশন কমবে আদা চায়ের মাধ্যমে, গ্রিন টির মাধ্যমে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট আসবে গ্রিন টি থেকে, এর মাধ্যমে আমাদের নার্ভাস সিস্টেম ভালো কাজ করবে, মেটাবলিজমটা ভালো কাজ করতে শুরু করবে। আবার ইনফ্লামেশন কমলে হার্টের ফাংশন ভালো হতে শুরু করবে। আর এই জিঞ্জার টি, গ্রিন টি নিয়ে আপনি জাপানে, স্পেনের গ্রানাডাতে, আমেরিকাতে অনেক গবেষণা দেখা গেছে যে এই টারমেরিক, জিঞ্জার এবং গ্রিন টি আমাদের শরীরের বিভিন্ন রকম উপকার করে। তার মানে আপনি যখন উপবাস থাকবেন এটা চাগুলা কনস্ট্যান্টলি পিরিয়ডিক্যালি খাবেন। প্রথম 17 ঘন্টা ফাস্টিং করার সময় এটা একবার বা দুইবার খান। যখন 17 ঘন্টা ফাস্টিং এ অভ্যস্ত হবেন যে আপনার শরীরকে আরো ইমপ্রুভ করতে চান, তখন 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন অথবা 10 দিন আপনি যেটা সহ্য করতে পারেন, যতটুকুর প্রয়োজন। আপনার শরীরের রোগের ডিফিকাল্টিদের উপর ডিপেন্ড করবে। অনেকে তো ভাবতে পারেন যে আমি তো উপবাস থাকলে শরীর সহ্য হয় না। যদি আপনি এই 5 ধরনের খাবার গ্রুপ যেটা আমি দেখিয়েছি, যদি আপনি এগুলো দিয়ে ফাস্টিং করেন, উপবাস থাকেন, তাহলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে, ইনফ্লামেশন কম থাকবে, অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকবে, শরীরের প্রোটিনও থাকবে, ওয়েটও লুজ করবেন না, মেটাবলিজমও ভালো থাকবে, এবং ফাইবার এসে বডিকে ক্লিন করতেই থাকবে। এইভাবে এই 5 ধরনের খাবার গ্রুপ দিয়ে আপনি আপনাকে ডিটক্স করতে পারেন। এর ডিটক্সের পাশাপাশি আপনারা অবশ্যই এক্সারসাইজ, সানলাইটে যাওয়া, শ্বাসের ব্যায়াম, ভালো ঘুম, ইয়োগা, মেডিটেশন এগুলো করবেন। আর এই 5 ধরনের খাবার গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট 10টা খাবার আছে। তাহলে আপনারা এই 10টা খাবার খেয়েই উপবাস থাকছেন। যদি রাতে খাবারটা আর্লি খেয়ে ফেলেন, পরের দিন সকালটা দেরি করতে 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 আপনি 17 ঘন্টা বাড়ান। আপনি আমাকে 12টার পরে আপনার মেইন খাবারটা শুরু করলেন, যেটা হেলদি খাবার। আমাদের ডক্টর টিমের পরামর্শ অনুযায়ী আপনার কোন খাবারটা আপনার কোন রোগের জন্য বেশি কার্যকরী, বেশি উপকারী, সেভাবে আপনি খাবারটা খাওয়া শুরু করবেন। আমি এই 5টা গ্রুপের খাবারের মধ্যে 10টা খাবারের নাম আবার বলে দিই আপনাদেরকে। লেবু, অ্যাপল সাইডার ভিনেগার, অ্যালোভেরা, ইসোপলের বসি, চিয়া সিড, তোকমা দানা, প্রোবায়োটিক খাবারগুলা, টারমেরিকের চা, আদা চা, হার্বাল টি, গ্রিন টি এবং ক্রিয়েটিন পাউডার। এই 10টা খাবার আপনারা লিস্টে রাখবেন যখন আপনারা উপবাস থাকবেন। এই 10টা খাবার খেয়ে উপবাস থাকলে আপনার বডি ক্লিনজিং হবে। আবার এর মধ্যে সবজি, ডিম, বাদাম এগুলো কিন্তু অ্যাড করবেন না। অনেকে আমাকে বলে একটু ডিম খাওয়া যাবে না, একটু বাদাম খাওয়া যাবে না। না, খাওয়া যাবে না। এগুলো ক্লিনজিং না। হেলদি খাবার মানে ক্লিনজিং খাবার না।
আপনাকে ডিটক্সিং খাবারগুলো খেয়ে আপনাকে ফাস্টিং করতে হবে। তাহলে উপাস থাকবেন, ডিটক্সিং হবে আর ক্লিনজিংও হবে। এর মাধ্যমে আপনার শরীরটাকে রিসেট করতে পারলেন। আর যারা 17 ঘন্টা ফাস্টিং করার পরে 3 দিন 5 দিন ফাস্টিং শুরু করবেন, এই 10টা খাবার বারবার করে খাবেন। এবং যদি বেশি টায়ার্ড ফিল করেন, মাথা ব্যথা আসে, তাহলে একটু একটু পিঙ্ক সল্ট খাবেন পানি দিয়ে, তাহলে মাথা ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। আর যখন অ্যাপল সাইডার ভিনেগার খাবেন, তার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে, ধরেন 2 চামচ অ্যাপল সাইডার ভিনেগারের মধ্যে আধা চামচ বেকিং সোডা দিবেন, দিয়ে এটাকে 1 গ্লাস পানি করে খাবেন। আবার যখন লেবু খাবেন, লেবুর মধ্যে একটু পিঙ্ক সল্ট দিবেন, অথবা একটা লেবু রসের মধ্যে আধা চা চামচ বেকিং সোডা দিবেন, দিয়ে মিক্স করে 1 গ্লাস পরিমাণ পানি করে তখন এটা খাবেন। এবং এই বেকিং সোডা অ্যাড করা লেবুর পানি অথবা অ্যাপল সাইডার ভিনেগারের পানি, এটা আপনি ডেইলি 2 বার, বা যাদের হজম সমস্যা আছে তারা 3 বারও খান। আর বাকি ডিটক্সিং খাবারগুলো আপনারা ডেইলি যতবার খেতে পারেন, দেখবেন আপনার স্বাস্থ্যের একটা আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এবং যেটা আগে বলেছি যে ডিটক্সের সাথে আপনার রোদে যাওয়া, ব্যায়াম করা, শ্বাসের ব্যায়াম, মেডিটেশন, যোগা, স্পোর্টস, কার্ডিও, রেজিস্ট্যান্স ট্রেনিং, হিট এক্সারসাইজ, তো সবগুলো যার যেটা ফিট হয় সেটা করবেন। এখন অবাধ তথ্যের প্রবাহ যুগে আপনি এগুলো অনেক ভিডিও অনলাইনে আছে, আমি অনেক ভিডিও করেছি বিষয়ভিত্তিক, এগুলো আমার নাম দিয়ে সার্চ করে আপনারা পেয়ে যাবেন এগুলো, এই বিভিন্ন ধরনের ব্যায়ামগুলো। আর ডিটক্সিংয়ের সাথে যে এক্সারসাইজ করলে অথবা সানলাইটে গেলে যে বেশি ডিটক্সিং বা ক্লিনজিং হয়, এটা নিয়ে অনেকগুলো গবেষণা আমেরিকাতে হয়েছে। স্পেশালি ইউনিভার্সিটি অফ ইলিনয়েস শিকাগো, তারা দেখিয়েছে যে ফ্রেশ এয়ার, সানলাইট এক্সপোজার এবং ভালো ঘুম, আবার অ্যারোবিক এক্সারসাইজ, এগুলো শরীরের ওভারঅল মেটাবলিক সিস্টেম, ফ্যাটি লিভার সহ অনেকগুলো রোগের জন্য উপকারী। এবং একই ধরনের রিসার্চ দেখিয়েছে ইউনিভার্সিটি অফ মিশিগানে, তারাও 42 জন পেশেন্টের উপরে এই গবেষণা করে সিমিলার রেজাল্ট পেয়েছে। তাহলে আশা করি আপনার কাছে এখন খুব ক্লিয়ার যে আপনারা কি খাবার খেয়ে ডিটক্স করবেন, বৈজ্ঞানিকভাবে কিভাবে প্রমাণিত, আধুনিক গবেষণায় কেন বলছে এই খাবারগুলো খেলে ডিটক্সিং, ক্লিনজিং এবং আপনার রোগগুলো থেকে আস্তে আস্তে সুস্থ হতে পারবেন এবং শরীরের সিস্টেমটা রিসেট হবে। এবং শুধু খাবারগুলো খেয়ে উপবাস থাকলে হবে না, আপনাকে ব্যায়াম, সূর্যের আলো সহ লাইফস্টাইল মডিফিকেশন, ঘুমের রুটিন সব ঠিক থাকতে হবে। এখন আমি স্টেপ বাই স্টেপ বলে ভিডিওটা শেষ করছি। প্রথমে শুরু করবেন ঘুম থেকে উঠেই একটা লেবু রসের সাথে অথবা 2 চামচ অ্যাপল সাইডার ভিনেগারের সাথে আধা চা চামচ বেকিং সোডা দিয়ে মিক্স করে এটাকে 1 গ্লাস পরিমাণে পানি করে এটা ঘুম থেকে উঠে খেয়ে ফেলবেন। দেখবেন আপনার বাথরুমটা ফ্লো হতে শুরু করবে, মানে আপনি কুইকলি আপনার কনস্টিপেশনটা কমে যাবে, বাথরুমটা হয়ে যাবে। বাথরুম হওয়ার পরে যাদের কফি নিমা করতে হয়, দীর্ঘস্থায়ী কোলন সমস্যা, ডক্টর যদি বলে থাকে কফি নিমা লাগবে, তখন কফি নিমা করবেন। অথবা একটু পরে বা যখন ক্ষুধা লাগে তখন আপনারা ইসুপ বলে বসি খাবেন। ইসুপ বলে বসে 5 মিনিট ভিজিয়ে রাখে তখন খাবেন। তারপরে এসে আরও কিছুক্ষণ পরে বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে ক্ষুধা লাগলে তখন টুরমেরিকের চা, মানে হলুদের চা খাবেন। ফুটন্ত গরম পানিতে হলুদ 1 চামচ নিয়ে 1 চিমটি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ দিয়ে এটাকে ঠান্ডা হলে তখন চা আকারে খাবেন। এরপর স্পেসিফিকলি ইনফ্লামেশন কমানোর জন্য আপনারা একটা বড় একটা খণ্ড, সেটা গবেষণা বলছে 2 গ্রাম, আমি বলবো 5 গ্রাম বা 10 গ্রাম আদা খেলে কোনো সমস্যা হয় না, এটাও বিভিন্ন গবেষণা দেখা যাচ্ছে। এনাফ আদাকে ছেঁচে বা স্লাইস করে কেটে বা গ্রাইন্ড করে বা শেডেড করে আপনারা এই আদা চারা খাবেন। এছাড়াও বিভিন্ন গ্রিন টি, হার্বাল টি যখন ইচ্ছা থ্রু যেতে খেতে পারেন। আর প্রোবায়োটিকগুলো বলেছি ওগুলো বারবার করে খাবেন। আবার প্রোটিনটাও কয়েকবার খাবেন, প্রোটিন যার যেটা প্রোটিন প্রয়োজন। এইভাবে আপনার শরীরকে ভালো রাখবেন, ডিটক্স করবেন 17 ঘন্টা 3 দিন 5 দিন। আমাদের ডক্টর যখন কনসাল্ট করবেন, ডক্টরের সাথে কথা বলবেন আপনার 3 দিন ফাস্টিং প্রয়োজন, আপনার রোগের ডিফিকাল্টি অনুযায়ী আপনাকে ঠিক করতে হবে আপনি 17 ঘন্টা ফাস্টিং করলে চলবে নাকি 17 ঘন্টা ফাস্টিং অভ্যস্ত হওয়ার পরে 3 দিন 5 দিন 7 দিন 12 লম্বা ফাস্টিং করতে হবে। আপনি যদি ফাস্টিং করতে পারেন, উপবাস থাকতে পারেন, দেখবেন আপনার শরীরের প্রত্যেকটা সিস্টেম ইমপ্রুভ হতে শুরু করেছে। যে রোগগুলো আপনি কোনো ভালো হবে না ভাবছেন, সেগুলো থেকে ভালো হতে শুরু করেছে, যেটা আমাদের হাজারো পেটের সুস্থ থেকে আপনারা দেখেছেন, যেটা আমরা আজকে ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করছি বিভিন্ন রোগ ভিত্তিক আমাদের সফলতাগুলোকে। ইনশাল্লাহ এইভাবে রোগের মূল থেকে সুস্থ হওয়ার ডিটক্স, ক্লিনজিং, ফাস্টিং প্রসেসটা আপনারা সবাই ভালো করে করবেন। সবার সুস্থতার জন্য শুভকামনা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ।
আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমার জীবনে বাঁচার আশা ছেড়ে দিচ্ছে। ওষুধ খাইলে যদি রোগ ভালো না হয়, কোনো কিছুই ভালো লাগে না। মাথায় দেখা যায়, মাথার ভিতরে দিয়ে ঘাও পুরো শরীরে হয়ে গেছিল। আল্লাহর রহমতে এখন আমার মোটামুটি শরীর থেকে চলেই গেছে, একেবারে সম্পূর্ণই ভালো। এখন যে অবস্থা আছি, একটা বাঁচার আশা পাইতেছি। নুরুল ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে? আপনার আমার 6 বছর। কেমন ডায়াবেটিস ছিল? এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরা পড়তো না, আমার 24 ছিল আমার ডায়াবেটিস। 24 থেকে এখন কত আছে? এখন তো 6 তাহলে মধ্যে এখন ডায়াবেটিস নাই কি? ডায়াবেটিস 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আর কি। আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা, এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। উনি বলছেন ডায়াবেটিস ছিল 23-24 ছিল, এখন ডায়াবেটিস 4-এ চলে আসছে। 4 হচ্ছে, আমার কিন্তু 4 না, আমার 5-এ আছে। মানে কতদিন লাগছে আপনার? আমার 10 দিনের মধ্যে আমার ডায়াবেটিস এখানে চলে আসছে। মানে 10 দিনের মধ্যে সুগারটা ফ্ল্যাটে চলে আসছে। পেটটা ফাঁপা থাকতো, পেটে গ্যাস হইতো, কোনো শান্তি পেতাম না। বিশেষ করে লাঞ্চের পরে গ্যাসের প্রবলেমটা ফেস করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে না যে এটা মনে জেনুইন প্রবলেম। আসলে আমি খুবই হ্যাপি। আমি 2019 সাল থেকে সিকেডি রোগে ভুগতেছি। আমি চিন্তা করছি আমি তো হয়তো আগামী রমজান পাবো না। এইভাবে আমি এটা মাথায় নিছি যে আগামী রমজান আমার জীবনে হয়তো আসবে না, হয়তো আমার কিছুদিন পরে ডায়ালাইসিস লাগবে। কিন্তু যে আমি আজকে আসলে গতদিন যে আমি এই সাকসেসটা দেখবো ইনশাল্লাহ, এখন আমার মরে গেলে আর কোনো আফসোস নাই। 27 তারিখ আমি পরীক্ষা করি, ওরে দেখে অবিশ্বাস্য। আমার মানে কি বলবো, এত খুশি যে আমার জিএফআর 43 থেকে 59। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। সচরাচর আমরা যেটা করি আর কি, যে মাথা ব্যথার যে ওষুধগুলো আছে, সর্বোচ্চ আমরা টাপনিল যেটা ব্যবহার করতাম। আমার অবস্থাটা এরকম হয়েছে যে শেষ সময় আমার টাপনিলও বেশি একটা কাজ করতো না। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না, আলহামদুলিল্লাহ। আমি নিজেও অবাক যে উনি মানে কেনে ভর করে, লাঠি দিয়ে ভর করে এসেছিলেন। তো আজকে ওনাকে দেখলাম উনি লাঠি ছাড়া হাঁটছেন, তো ভালো জিনিসটা সত্যি এনকারেজিং। অস্টিওআর্থ্রাইটিসের অনেক চেঞ্জ ইমপ্রুভ হয়েছে এবং পার্কিনসন্স এর সাইনটা একটু অনেক কমে গেছে। আমি এখন লাঠি ছাড়া হাঁটি। আবার দলের যে ব্যথা ছিল, ব্যথা নাই।